হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আহ, আমি খুব নির্ভরযোগ্য সূত্রে, কয়েকটা সূত্রে যেটা শুনতে পেলাম যে বিএনপির যারা এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের ভেতরে অনেকে আপনার গুপ্ত গুপ্ত জামাত। হ্যাঁ, আবার ১৯ মাসের যে ১৮ কি ১৯ মাসের যে ১৯ সরকার, সেই সময় আপনার ধরেন যে এনসিপি এবং জামাতের লোকজন প্রশাসন সহ বিভিন্ন জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাতে বসে গিয়েছে। তারপরে তাদের মানে এখন মাননীয় প্রধানমন্ত্রী তার যে লন্ডন গ্রুপ, সেই লন্ডন গ্রুপকে নিয়ে দেশটা চালাচ্ছেন। দর্শক সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়া ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নিয়মিত আলাপ আলোচনা অনুষ্ঠান খোঁজ খবরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত ও সালাম এবং শুভেচ্ছা রইল। আমাদের আজকের আলোচনায় সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং স্পষ্টবাদী মানুষ, আমাদের সমাজে আমাদের সংবিধানের অন্যতম একজন, কি বলা যায়, মানে সংবিধান নিয়ে যারা আমাদের সমুন্নত রাখতে আমাদেরকে শিখিয়েছেন, পথ দেখেছেন, তাদের একজন প্রফেসর হাফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রফেসর কার্জন, আমি একটু শুরু করতে চাই একদিন আগে থেকে, 15 আগস্ট দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশে 15 আগস্ট নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ দিন। তবে এবারের অলিখিত নিষিদ্ধ 15 আগস্ট এবং যেরকম 15 আগস্ট হওয়ার কথা ছিল, বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দিন মৃত্যু দিবস, এবং শুধু তিনি নন, তার পরিবার সহ ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডের একটি দিন। এই দিনটা বাংলাদেশে দেখা গেছে একটা অংশ জীবনের ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এটা সশরীরে 32 নম্বরে গিয়ে জানিয়েছে 2-4-5 জন যারাই হোক না কেন এই বিরোধ পরিবেশে, আর ঘরে ঘরে পালিত হয়েছে ভিন্ন আঙ্গিকে। আবার আরেকটা অংশ এইবারই দেখলাম খুবই বিকৃত ভাবে এটাকে নাজাত দিবস হিসাবে ঘোষণা করে বক্তৃতা দিচ্ছে। বঙ্গবন্ধুর অপশাসন দূর হয়েছিল, বাকশাল শাসন বন্ধ হয়েছিল, এইসব নানান ব্যাখ্যা লাগে। ইভেন দো খুলনা বিশ্ববিদ্যালয়ে সেখানে এক তাকে অনেকে বেশ উগ্রবাদী হিসেবেই চেনে, সালাউদ্দিন আম্মার, খুলনা বিশ্ববিদ্যালয়ের জিএস, সে সেখানে গরু জবাই করে রীতিমতো পিকনিকের আয়োজন করেছে। এই যে এক অলিখিত নিষিদ্ধ 15 আগস্ট এবং এই 15 আগস্ট নিয়ে নানান বিকৃতি, আপনার কি মনে হলো, কেমন হওয়া উচিত ছিল, কেন এটা অলিখিত নিষিদ্ধ করা হলো, পুরো বিষয়টা কেমন দেখলেন শেখ হাফিজুর রহমান কার্জন? আপনাকে ধন্যবাদ আতিক রহমান পূর্ণিয়া। আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার শুভকামনা। আগস্ট মাস চলছে, শোকের মাস। আমি বঙ্গবন্ধু সহ 1975 সালের 15ই আগস্ট যারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি, তাদেরকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশতের উচ্চতম আসনে আসীন করেন সেই দোয়াটা করছি। এখন ধরেন যে আপনি যে প্রসঙ্গগুলো তুললেন একদম শেষ দিকে, যে কেউ নাজাত দিবস পালন করেছে, কেউ জিয়াফত করেছে, আমি এটাকে দেখি যে পৃথিবীতে আপনি অনেক বড় বড় মহামানব পাবেন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, প্রফেট মুহাম্মদ, জেসাস, মোসেস, তারপরে গৌতম বুদ্ধ, আপনি মানে অনেক বড় বড় গ্রেট ম্যান পাবেন, কিন্তু আপনি দেখবেন তাদেরও সমালোচক কিছু কিছু লোক সমালোচনা করে, একদম অন্যায্য সমালোচনা, তারপরে তাদেরকে ছোট করে। তো এদেরকে আমি আসলে মানে ওই যে বড় মানুষগুলো, যে বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, তাদেরকে সমালোচক নাই এবং তাদেরকে কি অল্প কিছু মানুষ অশ্রদ্ধা করে না? এইটা আসলে আমি নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, এতে তাদের বড়ত্ব কোনোভাবে খারিজ হয়ে যায় না, এবং এতে তারা যে একটা মহান কর্মকাণ্ডের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেটি কোনোভাবে খাটো হয় না। এরা হচ্ছে একটা জ্বলজ্বলে সূর্য, এবং সেই সূর্যটা তারা বেঁচে থাকলেও আলো দেন, তারা মৃত্যুর পরেও আলো দেন। তাদের যে কর্মকাণ্ড, তাদের যে উক্তি, তাদের যে দৃষ্টান্ত,
সেগুলো মানুষকে উজ্জীবিত করে, উদ্দীপিত করে, অনুপ্রেরণা দেয় এবং সেইভাবেই একটা সমাজ, একটা রাষ্ট্র এগিয়ে চলে। সুতরাং আমি এদেরকে বলি যে সংকীর্ণ মনা কীটপতঙ্গের মতো। হ্যাঁ, সংকীর্ণ মনা কীটপতঙ্গের মতো, এবং এরা এক ধরনের বুদ্ধি প্রতিবন্ধীও বটে। আপনি একটা দল করতে পারেন, আপনি আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, আমি বিএনপির সমর্থক হতে পারি, আরেকজন জামাতের সমর্থক হতে পারে, আরেকজন কমিউনিস্ট পার্টির সমর্থক হতে পারে। কিন্তু একজন ব্যক্তি বঙ্গবন্ধু কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলাম কিংবা লালন কিংবা বেগম রোকেয়া, এইটা তো কোনো দলের ভেতরে আবদ্ধ না। মানে যে কোনো দল থেকে একজন আসতে পারেন। একজন শেরে বাংলা, তারও একটা দল ছিল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি আসামে একটা রাজনীতি করতেন, তারপরে বাংলাদেশে ফেরত এসছেন, তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি, পরবর্তীতে আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে গিয়েছেন। কিন্তু মাওলানা ভাসানী, তার যে কর্মকাণ্ড কি তাতে ছোট হয়েছে, এবং আমি একটা দলের সমর্থক বলে কিংবা আমি একটা আদর্শের সমর্থক বলে কি আমি মাওলানা ভাসানীকে শ্রদ্ধা করব না? আমি কি মহাত্মা গান্ধী যে অহিংস নীতির পক্ষে ছিলেন, আমি হয়তোবা তার সমর্থক নাও হতে পারি, কিন্তু আমি মহাত্মা গান্ধীর মতো এরকম একজন দেবতাতুল্য মানুষকে আমি সম্মান করব না? আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিংবা সুভাষ চন্দ্র বসু, তারপর ধরেন আমাদের মানে কবি সুফিয়া কামাল, কবি শামসুর রহমান, যেই হোক, মানে সে রাজনীতির ক্ষেত্রে হোক, সেটা কবিতার ক্ষেত্রে হোক, সেটা সাহিত্যের ক্ষেত্রে হোক, সেটা সমাজ সংস্কারের ক্ষেত্রে হোক, কোনো ব্যক্তি, কোনো দল কিংবা কোনো মত কিংবা কোনো ধর্মের হন না কেন, তিনি যদি ভালো কাজ করেন সেটাকে আমি বলবো, যে সেটাকে আমি ভালো বলবো এবং সেটাকে সম্মান করব। কিন্তু এই যে আমাদের এখানে যে 5ই আগস্টের পরে যে উন্মাদনা শুরু হয়েছে, হ্যাঁ, যে সবকিছু একটা পার্টিকুলার ধর্মীয় লেন্স থেকে দেখার, এবং প্রফেট মুহাম্মদও কিন্তু, এবং ইসলামও কিন্তু, প্রকৃত ইসলাম কিন্তু সেটা না। এই পলিটিক্যাল ইসলাম নিয়ে এসে, এই পলিটিক্যাল ইসলামটা একদিকে আমাদের রাজনীতিক ক্ষেত্রে একটা সহিংসতা করেছে, তারা বারবারই সহিংসতা করেছে, তাদের হাতে রক্ত, মানে শত শত হাজার হাজার নারী পুরুষের রক্ত, এবং তারা ধর্মটাকেও তাদের মতো করে ব্যবহার করে এবং এমনভাবে ব্যবহার করে, এমনভাবে ব্যাখ্যা করে, ইন্টারপ্রিট করে, সেটা আসলে ধর্মের বিপক্ষেই যায়। এবং তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় এক একটা উন্মাদ, মানে বুদ্ধি প্রতিবন্ধী একটা উন্মাদ। মানে আপনি যে লোকটা সম্মানের যোগ্য, তাকে তো সম্মান দিতে হবে আপনাকে, সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক। আপনি যদি সেইটুক চিন্তা করতে না পারেন, আপনি যদি সেইটুক সহনশীলতা না থাকে, আপনার মধ্যে যদি সেইটুক মানবিক বোধ না থাকে, তাহলে তো আপনাকে আমি একটা বুদ্ধি প্রতিবন্ধী উন্মাদ বলবো, বুদ্ধি প্রতিবন্ধী একটা মানে বর্বর বলবো, বুদ্ধি প্রতিবন্ধী একটা এই শকুন বলবো। এবং সেই শকুনই তো, তারা যে ওই 71 সালে শকুন ছিল, সেই শকুনের যে বৈশিষ্ট্য, সেই শকুনের বৈশিষ্ট্য বারবার তাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়। এখন ওই কথাটা আছে যে আপনার কুকুর কামড়ালে তো আমরা কুকুরকে গিয়ে কামড় দেব না, হ্যাঁ। আবার এটাও ঠিক যে কুকুর যদি উন্মাদ হয়ে যায়, কুকুর খুব ভালো একটা প্রাণী, কুকুরকে যাই হোক, মানে কথার কথা বোঝার সুবিধার জন্য, এখন কুকুর যদি উন্মাদ হয়ে যায় কিংবা শকুন যদি একদম মানে খাবলে ধরে, তখন তো তাকে মেরে ফেলতে হবে, তখন তো তাকে তাকে প্রতিরোধ করতে হবে। হ্যাঁ, কারণ এই প্রতিরোধ তো বাঙালি জনগণ এই প্রতিরোধ করেই তো বাংলাদেশটা স্বাধীন করেছে, এবং এই প্রতিরোধ করে এই চেতনা নিয়ে, কারণ আমরা যাদের কথা বলছি তারা তো দশকের পর দশক মানুষের ঘৃণার পাত্র ছিল, এবং তারা তো এই আপনার বিএনপি জাতীয় ক্ষেত্রে রাজনীতি করলেও আপনার বিভিন্ন ক্যাম্পাসে তারা নিষিদ্ধ ছিল, হ্যাঁ, এবং আপনার নানা রকম কথা আমরা জানি। সুতরাং এইটা ধরেন যে মানে ইতিহাস থেকেও আপনার শিক্ষা নিতে হবে, আবার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনি যদি আপনার নিজের ভুল সংশোধন করে আপনি যদি সামনের দিকে না এগোন, তাহলে আবার আপনি যে পাকে ছিলেন সেই সেই পুরনো যে গর্ত, পুরনো যে পঙ্কিল নোংরা নর্দমা, সেই নর্দমাতেই আপনি আবার চলে যাবেন। হ্যাঁ, কারণ আপনার তো 5ই আগস্টের পরে একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আমরা তো ইতিমধ্যে দেখলাম যে তারা যে সততার, তারা যে বলেছিল যে তাদের আওয়ামী লীগ বিএনপি সব দুর্নীতিবাজ, তারা হচ্ছে চাঁদাবাজ, তারা হচ্ছে টাকা পাচারকারী, আর উনারা হচ্ছে সৎ, উনারা হচ্ছে মানে নিষ্কলুষ চরিত্রের অধিকারী। তো ইতিমধ্যে আমরা দেখলাম তাদের এমপি, তাদের নেতাদের নারী কেলেঙ্কারি, কিভাবে তারা নারী কেলেঙ্কারি করে, কিভাবে তারা স্বজনপ্রীতি করে,
কিভাবে তারা দাবি জানায় যে সংসদ সদস্যদের বাসার ভেতরে আপনার এসি লাগাতে হবে, তারপরে যে ওয়াশিং মেশিন দিতে হবে। সুতরাং তাদের সত্তার গল্প, তাদের নিষ্ঠার গল্প। আর ধর্মকে তারা বানিয়েছে বেহেশতের টিকিট। তারপরে আপনার হিন্দুদেরকে তারা একদিকে নির্যাতন করছে, ওদিক দিয়ে আবার কাউকে কাউকে আপনার নমিনেশন দিচ্ছে, এবং তারা যে ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গিয়েছে, তাদের কাছে নীতি, নৈতিকতা, ধর্ম কোনো কিছুই নাই। হ্যাঁ, তো এখন ধরেন যে দীর্ঘদিন ধরে ব্রেইন ওয়াশ করে আপনার এগুলো করা হয়েছে। আবার মুক্তিযুদ্ধের পক্ষের যারা লোক, তাদেরও অনেক বড় বড় ভুল ভ্রান্তি আছে। এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তো আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে আপনাকে সুশাসন নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে আপনাকে নিষ্ঠা দেখাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কথা বললে আপনার দুর্নীতি করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে, কারণ এগুলো সবই মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা মানে সামাজিক ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের চেতনা মানে আপনার অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আপনার যার যার ধর্ম সে পালন করবে। মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আপনার পুরো বাংলাদেশটাকে আমি একদল মানে নিষ্ঠাবান, সৎ, কর্মতৎপর লোকের মাধ্যমে বাংলাদেশটাকে গড়ে তুলবে। মানে এই যে গণতন্ত্র, সুশাসন, তারপর নিষ্ঠা, সততা, তারপর ধর্ম পালন, আবার অন্য ধর্মকে আঘাত না করা, সবকিছুই আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা। আপনি যদি বাংলাদেশ সংবিধানের মুখবন্ধ এবং পরবর্তীতে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি পড়েন, তাহলে পরে দেখবেন যে পৃথিবীর যত এই যে কৃষক বিপ্লবের কথা বলেন, আপনি জমির মালিকানার কথা বলেন, আপনি অন্ন, বস্ত্র, শিক্ষা, যে সমস্ত বেশি আপনার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত অধিকার, সবকিছুই আপনি ওই মুখবন্ধ এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে পেয়ে যাবেন। এবং এটা আমাদের মুক্তিযুদ্ধের ফসল, এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আপনি যদি দুর্নীতি করেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আপনি যদি গণতন্ত্রকে আপনি নষ্ট করেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আপনি যদি বাণিজ্য করেন, তাহলে পরে তো আপনার ওই মানে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে। এবং সেটার সুযোগ নিয়ে আপনার ওই যারা মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, ধর্মের ধ্বজাধারী, যারা ধর্মও মানে না, ন্যায় নীতিও মানে না, কোনো কিছুই মানে না, আপনার ইসলামী ব্যাংক থেকে 22,000 কোটি টাকা তারা নিয়ে ওই নিজেদের নির্বাচনী ফান্ডে ব্যবহার করে গুপ্ত সুপ্ত মুনাফিকি চরিত্র মোটামুটি মানে মুক্তিযুদ্ধের পর থেকে এই 55 বছরের বাংলাদেশে তো আমরা ওইভাবে দেখি নাই। তারা 75 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল, তারপরে এর ঘাড়ে চেপে, বিএনপির ঘাড়ে চেপে ওকে ওর পায়ে ধরে, ওর মানে সামরিক সরকারের সাথে আতাত করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আতাত করে, এই করে মানে মুনাফিকি করে, তারপরে গুপ্ত হয়ে সুপ্ত হয়ে একে ধোকা দিয়ে ওকে ভুল বুঝিয়ে এই করে তারা এই পর্যন্ত এসছে। সেইটাও অনেকটা উন্মোচিত হয়েছে। কিন্তু তারপরেও আপনি যদি সুশাসন নিশ্চিত করতে না পারেন, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারেন, আপনি যদি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো ঠিক করতে না পারেন, তাহলে সবকিছু অর্থহীন হয়ে যাবে। প্রফেসর হাফিজুর কাজম, আমি ভিন্ন আরেকটা বিষয়ে আপনার একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত একাধিকবার দাওয়াত দিয়ে রেখেছে, কিন্তু এতদিন ধরে এটা ভেতরে ভেতরে কথা চলছিল যে এই ট্যুরটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে, সরকারের দিক থেকে সিদ্ধান্ত নিয়ে জানানো হচ্ছিল না। বাট গতকালকে এসে পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো যে 4টি শর্ত সামনে এসছে, যে শেখ হাসিনাকে ফেরত দেয়া, ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দেয়া, এরকম 4টি শর্ত সাপেক্ষে তারেক রহমান ভারত যেতে পারেন। এই যে বাংলাদেশ ভারতের মধ্যে একটা নতুন একটা শীতল যুদ্ধ বলবো বা একটা রশি টানাটানি বলবো, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? একই সময় কিন্তু বাংলাদেশ ভারতের কাছ থেকে আবার ডিজেলও চাচ্ছে, কাঁচামরিচ আনতে হচ্ছে, পেঁয়াজ আনতে হচ্ছে। তো আমরা কি আসলে এখানে কূটনৈতিক ক্ষেত্রে যথাযথ, অনেকে যেমন সাপোর্ট করছে যে হ্যাঁ এই প্রথমবারের মতন, সত্যিকারের প্রথমবারের মতন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্যুর নিয়ে ভারতের সাথে একটা বার্গেনিং চলছে, এই বার্গেনিংটার ফল কতদূর আপনি কি মনে করেন? দেখেন, একটা বিষয় আমাদের এখানে যারা ওয়াকিবহাল কিংবা যারা
সচেতন মানুষ তারা সম্ভবত জানেন, কিন্তু আপনার মিডিয়া, ইউটিউব কিংবা সামাজিক মাধ্যমে কতটা ব্যাপকভাবে আসেন। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনার মিয়ানমারের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মানে সাবেক সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনী প্রধান যিনি ছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তিনি কিন্তু প্রথম সফরটা করেছেন ভারতে, এবং ভারত হয়ে তারপরে তিনি চীনে গিয়েছেন। এখন ধরেন যে তাদের সাথে, মিয়ানমারের সাথে কিন্তু অনেক বড় একটা মানে সীমানা চীনের, এবং চীন কিন্তু মিয়ানমারকে যথেষ্ট গুরুত্ব দেয়, এবং চীনের যে সরকার কিংবা বিরোধী দল সবার সাথেই কিন্তু চীন সুসম্পর্ক বজায় রেখে চলে। এবং এই যে মিয়ানমারের প্রেসিডেন্ট, তিনি নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথমে চীন না গিয়ে ভারতে গেলেন কিন্তু, এবং এইটার মধ্য দিয়ে কিন্তু তার কিছু ইঙ্গিত ছিল, তার কিছু বার্তা ছিল, যে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখবো। চীন আমাদের তো অকৃত্রিম বন্ধু, মানে যখন সারা পৃথিবীর নিষেধাজ্ঞা তাদের উপর ছিল তখন কিন্তু চীনই তাদের পাশে দাঁড়িয়েছে, এবং সেইটার জন্য তারা অনেক প্রতিবন্ধকতা মুখোমুখি হতে পেরেছে খুব মসৃণভাবে, কিংবা চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। একই সাথে আপনার ভারতেও তারা গেলেন, চীনকে একটা বার্তা দিলেন, আবার ভারতকেও বার্তা দিলেন, এবং এইভাবে কিন্তু তারা দুইজন, এই যে চীন এবং ভারত, তাদের যে বৃহৎ প্রতিবেশী, তাদের সাথে কিন্তু তারা সম্পর্ক রাখলেন, তারা তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং তার মধ্য দিয়ে একটা ভারসাম্য রক্ষা করলেন। কিন্তু আমরা আমাদের দেশে দেখলাম যে আমাদের এখানে একটা টানাপোড়েন ছিল চীন এবং আপনার ভারতকে নিয়ে, এবং ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু একটা আমন্ত্রণও দিয়ে রেখেছিলেন। তো সেইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিবেচনা করেছেন, হ্যাঁ তিনি চীন প্রথম যাবেন, মালয়েশিয়া হয়ে চীন গেলেন, এবং চীনে গিয়ে যে আমাদের অর্জন খুব বেশি হয়েছে তা কিন্তু না। আমরা আমাদের যে অর্থ, মানে আমাদের তো নানা কারণেই অর্থনৈতিক সংকট আছে, সরকারেরও অর্থনৈতিক সংকট আছে, এবং সরকারকে ঋণ করে চলতে হচ্ছে। তাতে করে আমরা যদি সহজ শর্তে চীনের কাছ থেকে বেশ কয়েক বিলিয়ন ডলার পেতাম তাহলে আমাদের জন্য সেটা ভালো হতো, সেটা তো আমরা পাইনি। বরং যেটা হলো যে তিস্তা ব্যারেজে তারা সহযোগিতা করবেন, তারপরে তাদের সাথে তো আমাদের বাণিজ্য আছেই, এবং বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি, তিনি যেটা বললেন যে বাংলাদেশ, মিয়ানমার, চীন যে করিডোর, এবং সেই করিডোরের ব্যাপারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণ ক্ষিপ্ত হয়েছে। হ্যাঁ, এবং সেইটা কিন্তু সম্প্রতি যে সার্জিও বোর আসলেন, এবং সেটার একটা বড় কারণ কিন্তু ছিল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আপনার চীনমুখী হয়ে যাচ্ছে কিনা। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করেছেন, এবং সেই চুক্তিটা বহাল আছে, তারপরেও আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটা স্ট্র্যাটেজিক মানে সম্পর্ক, মানে ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন, সেখানে চীনের আধিপত্য যেন বেড়ে না যায়, কিংবা সেটিকে যেন আমরা ভারসাম্যের মধ্যে রাখতে পারি, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটা যেন বৃদ্ধি পায়, এবং সেটার ব্যাপারে ইন্ডিয়ার যে আপনার তাদের সাথে যে সম্পর্কটা, কারণ এখন সারা বিশ্বে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন আধিপত্য এবং চীনের আধিপত্য, মার্কিন এবং চায়না, মানে যারা চাইনিজ তাদের ভেতরে একটা আধিপত্যের লড়াই চলছে, এবং সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু মানে ইউএস এর যে মানে পরীক্ষিত বন্ধু, অন্য ক্ষেত্রে হয়তো বা আমি জানি না, অন্যান্য ক্ষেত্রে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের এক পলিসি, ইন্ডিয়ার এক পলিসি, কিন্তু এইটার ক্ষেত্রে যে চীনের আধিপত্য এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নে মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার স্বার্থ মোটামুটি স্ট্র্যাটেজিক এবং একই রকম। সুতরাং সেইটা আমরা দেখতে পেলাম। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশ থেকে যখন বারবার সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে, এমনকি সেভেন সিস্টার্সের আক্রমণের কথা বলা হচ্ছে, এবং বাংলাদেশের ইন্ডিয়ার ভেতরে যে মানে এই যে রাজ্যগুলো, 7টি রাজ্য, তারা যে একটা ভৌগোলিকভাবে তাদের সাথে যুক্ততার ক্ষেত্রে এক বৈরী অবস্থানে আছে, সেইটাকে কাটানোর জন্য কিন্তু মিয়ানমারের সাথে আপনার কালাদান মাল্টিমোডাল
প্রজেক্ট যেটা, সেখানে কিন্তু ইন্ডিয়া এমনভাবে ব্যবস্থা করতে চেষ্টা করছে যাতে করে বাংলাদেশকে ব্যবহার না করে, বাংলাদেশের ভূমি যদি সে ব্যবহার করতে পারে ভারত, তাহলে পরে তার জন্য অনেক সুযোগ, তার জন্য সুবিধা হয়। কিন্তু যদি বাংলাদেশের সকল সরকার, ইউনূস, তারপর বর্তমান সরকারও মানে যতটা রেশনাল হওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং আপনি মানে ভারতের মতো একটা দেশ, ধরেন আপনার এটা তো একটা প্রয়োজন ভিত্তিক, ভারতের সাথে যে আপনার সম্পর্কটা, এটা নট দ্যাট যে আপনাকে আমি করলে করলাম, না করলে নাই, হ্যাঁ, কিংবা ভারতকে আমি একদম আমলেই নিলাম না, বিষয়টা তো এমন না। কারণ ভারতের সাথে আপনার এক হচ্ছে যে কয়েক হাজার মাইলের যে সীমান্ত, সুতরাং আপনি ভৌগোলিক যে বিষয়টা সেটা তো আপনি 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 কি বলে যে আপনার আপনার পার্টনার, লাইফ পার্টনারকে আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনি তো জিওগ্রাফি পরিবর্তন করতে পারবেন না, প্রতিবেশী পরিবর্তন করবেন কিভাবে? সুতরাং একটা হচ্ছে যে স্থল সীমান্ত, আর একটা হচ্ছে যে এতগুলো নদ নদীর পানি, সেই পানি সম্পদ এবং তার যে সেই পানিটা আসবে কিভাবে, তার ন্যায্য হিস্সাটা কিভাবে পাওয়া যাবে। তারপরে আপনার আরেকটা হচ্ছে বাণিজ্যিক, যে আপনি যে তাদের যে আপনার ডিজেল বলি কিংবা বিদ্যুৎ বলি কিংবা তেল পেঁয়াজের কথা বলি, অনেক কিছুতেই তাদের প্রতি আমাদের নির্ভরশীলতা আছে। আবার এটাও ঠিক যে আমাদের অনেক কিছু আমরা রপ্তানি করে তাদের যে বাজারে আমাদের ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে আমাদের পণ্যের চাহিদা তৈরি হয়েছে, সেটার মধ্যেও কিন্তু একটা মানে উইন উইন সিচুয়েশন কিন্তু সেটা নিশ্চিত করা যায়। এখন আপনি যদি বাংলাদেশের পুরো রাজনীতিটাই ভারতমুখী হয়ে যায়, যে এখানে ভারত বিরোধিতাই এখানকার মূল রাজনীতি, আর আপনি ভারতের সাথে কোনো সম্পর্ক করবেন না, হ্যাঁ, ভারতের সাথে কোনো সম্পর্ক করবেন না, ভারতকে বাদ দিয়ে আপনার পররাষ্ট্রনীতি, এইটা তো আমার মনে হয় যে খুবই অবাস্তব একটা বিষয়। কারণ আমি যদি হাইপোথেটিক্যালেও ধরে নিই যে দেশে একটা উগ্রবাদী সরকার প্রতিষ্ঠিত হলো, সেই উগ্রবাদী সরকারও তো মানে ইন্ডিয়ার সাথে তারা যদি একটা রিজনেবল সম্পর্ক স্থাপন না করে, তাহলে বাংলাদেশ চালাতে পারবে না। এবং সেই জন্য আমরা দেখেছি যে আপনার নির্বাচনের সময় জামাতের তরফ থেকে বলা হলো তাদের সাথে মানে ইন্ডিয়ার কূটনৈতিকদের একটা সম্পর্ক ছিল এবং তারাও ইন্ডিয়ার সহযোগিতা প্রার্থনা করেছেন। তাহলে পরে একদিকে আপনি ভারত বিরোধী রাজনীতি করবেন, আরেকদিকে রাষ্ট্র চালাতে গিয়ে দেখবেন যে ভারতের সাথে সম্পর্ক ছাড়া চলছে না। তো এই ধরনের অবাস্তব হাস্যকর বিষয় নিয়ে তো সামনে যাওয়া যাবে না। আপনাকে তো অন্তত কূটনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইউ মাস্ট বি ভেরি প্র্যাগমেটিক, এবং আপনি সেটা আপনার মানে দেশের স্বার্থ ভিত্তিক এবং প্রয়োজন ভিত্তিক করবেন। আপনার ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থকে রক্ষা করার জন্য ভারতের সাথে যতটা সম্পর্ক দরকার ততটা করবেন, আপনার চীনের সাথে যতটা সম্পর্ক দরকার ততটা করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যতটা সরকার সম্ভব ততটা করবেন। এখন আপনি সবকিছুতেই ইন্ডিয়াকে বাদ দিবেন, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার কাপড় খুলে নিয়ে চলে গেল, তারা বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আপনার পুরো কাপড় খুলে নিয়ে আপনাকে উলঙ্গ করে দিয়ে চলে গেল, সেটার ব্যাপারে কারো কোনো কথা নাই, তাহলে পরে দেশটা থাকলো কোথায়? আপনি যদি মানে বিদেশি আধিপত্য এবং বিদেশি যে প্রভাব সেটার বিরোধী হন, তাহলে তো আপনি ইন্ডিয়ার বিরুদ্ধেও বলবেন, চীনের বিরুদ্ধেও বলবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও বলবেন, যদি তারা বাংলাদেশের ন্যায্য যে স্বার্থ সেটাকে ক্ষুণ্ণ করে, কিংবা যদি তারা মানে কোনো একটা চুক্তির মধ্য দিয়ে নিজেদের মানে বেশি বেশি স্বার্থ নিয়ে নেয়। তা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে তাতে কিন্তু এটা তো কোনো দ্বিমত নাই যে বিভিন্ন শ্রেণী পেশার যারা আছে, বিভিন্ন দলের যারা আছে, আমরা তো দেখতেই পাচ্ছি যে এই চুক্তির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায্য সুবিধা যেমন নিয়েছে, আবার বেশ কিছু জায়গাতে তারা এমন কথাও বলেছে যে নন মার্কেট ইকোনমি, যেটা মানে আপনার রাশিয়া, তারপরে চীন, তারপরে বেশ কিছু নন মার্কেট ইকোনমি কিংবা নন মার্কেট কান্ট্রি, যে সমস্ত মানে সমাজতান্ত্রিক দেশ কিংবা একদলীয় যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশকে তারা তালিকাভুক্ত করেছে এবং তাদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, তাদের সাথে চুক্তি করতে পারবেন না, সেটা করলে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে এবং সেটায় আপনার প্রতিবন্ধকতা তৈরি হতে, আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকবে? আপনি ভারতের ব্যাপারে আপনার টু শব্দ করা যাবে না, ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীন কিংবা অন্য কোনো রাষ্ট্র পুরো কাপড় খুলে নিয়ে আপনাকে উলঙ্গ করে দিয়ে চলে গেলেও আপনার কোনো মানে সারা শব্দ থাকবে না। এই কোন বাংলাদেশ আমরা ইয়ে করলাম? মানে বঙ্গবন্ধু কন্যার সময় যে পররাষ্ট্র নীতি ছিল সেটার আলোচনা সমালোচনা ছিল, কিন্তু এই যে ওনার সময় যে ফ্লেক্সিবিলিটি ছিল, ওনার সময় যে একটা
মানে বাংলাদেশের স্বার্থ রক্ষার যে একটা তাগিদ ছিল, এবং আমরা তো এখন দেখছি যে বঙ্গবন্ধু কন্যার যে দেশপ্রেম, হ্যাঁ, উনি তো দেশের স্বার্থ কোনোভাবেই বিকিয়ে দেন নাই, এবং ওইটা দিলে তো তিনি নিজেই বলেছেন তিনি ক্ষমতায় থাকতেন। তাহলে পরে এইরকম একটা অবাস্তব হাস্যকর মানে পররাষ্ট্র নিয়ে তো আপনি সামনে কতটুকু এগিয়ে যেতে পারবেন আমি খুবই সন্দিহান। প্রফেসর হাফিজুর রহমান কার্জন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায়। আরেকটা বিষয় একটু আপনার মতামত জানতে চাই, সেটা হলো যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা ফিরে আসা, যেটাই বলি না কেন, ভারতে পত্রপত্রিকার নিউজ অনুযায়ী যে এটা এখন ভারতের দিক থেকে বাংলাদেশ সরকার যেই রিকোয়েস্টটা করেছে এইটা চলে যাচ্ছে আদালতে। একদিকে ভারতের আদালতে এই বিষয়টা চলবে, অন্যদিকে শেখ হাসিনা নিজে বলছেন তিনি দেশে ফিরে আসবেন নিজে থেকে ডিসেম্বরে। এই প্রেক্ষাপটে কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন, আপনার কি মনে হয়? না, এইটা তো একটা বড় টানাপোড়েন হয়েছে, এটা একটা বড় টানাপোড়েন হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, ভারতের তরফ থেকে দীর্ঘদিন একটা দলকে কেন্দ্র করে তাদের পররাষ্ট্রনীতি আবর্তিত হয়েছে, এখানে জনগণ কেন্দ্রিক যে পররাষ্ট্রনীতি সেটা হয়। এবং সেইটার ব্যাপারে আমার কাছে মনে হয় যে ভারতের তরফ থেকে সেইটার ব্যাপারে সেটিকে আমলে নিয়ে আপনার নির্বাচনের আগে থেকেই কিন্তু তারা সক্রিয় ছিলেন, এবং তারা কিন্তু বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে সম্মান করে, এবং খালেদা যে জানাজা সেখানে তো জয়শঙ্কর নিজেই এসেছিলেন, এবং তাদের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি পজিটিভ হাইপ দেখতে পাচ্ছি যে তারা চেষ্টা করছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক যতটা ঘাটতি হয়েছে কিংবা দুই পক্ষে যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিংবা নানা রকম শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করার জন্য ভারতের তরফে আমি মানে বেশ কিছু তৎপরতা লক্ষ্য করছি। কিন্তু এখানে বিএনপি এবং বাকিদের যেটা কনসার্ন সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে বসে তিনি কথাবার্তা বলছেন এবং সেটার ব্যাপারে তারা আপত্তি জানিয়েছেন। হ্যাঁ, এখন আপনি এইটাও যদি আমি বলি তাহলে পরে তো আমরা ওই অতীত ইতিহাসে আবার যেতে হয় যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি তো লন্ডনে বসে একই কাজ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একই কাজ মানে তিনি লন্ডনে বসে তিনি বিএনপির রাজনীতি পরিচালনা করছিলেন, এবং একটা সময় তো তার কনভিকশনও হয়ে গিয়েছিল। তাহলে পরে তো একটা নীতি তো আপনাকে বলতে হবে, একটা পার্টিকুলার ইউ হ্যাভ টু ফলো সাম কনসিস্টেন্ট পলিসি। আপনি একবার একটা বললে যদি ডাবল স্ট্যান্ডার্ড ট্রিপল স্ট্যান্ডার্ড তারপরে এরকম যদি কথা বিভিন্ন রকম হতে থাকে তাহলে আমরা কেমন করে সেটাকে আমরা বিচার বিশ্লেষণ করব। এবং আমরা তো বিএনপির আজকে 6 মাস পূর্ণ হল, সেখানেও তো আমরা খুব আশাবাদী হতে পারছি না। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে আপনি দল হন ব্যক্তি হন যেই হন, মানে জাতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু মানে ডিউ প্রসেস থাকে, ডিউ প্রসেস অফ ল থাকে, কিছু নর্মস থাকে, কিছু বটম লাইন প্রিন্সিপাল থাকে, সেগুলো মেনেই সবার চলা উচিত। যদি সেটা না চলেন তাহলে পরে আপনার ব্যক্তিও বিপদে পড়বে, দলও বিপদে পড়বে, দেশও বিপদে পড়বে। এছাড়া আর মানে কি বা বলার থাকতে পারে। বিএনপি গভর্নমেন্টকে কি পেছন থেকে কেউ টানছে এরকম মনে হয় কোনো কোনো ক্ষেত্রে? সেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে বলি, অথবা মার্কিন চুক্তি বলি, অথবা আমাদের মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গভাবে ধারণ করা বলি, অথবা ভারতের সাথে রিলেশনের কথা বলি, সেক্ষেত্রে কি পেছন থেকে কেউ টানছে এরকম মনে হয় যে বিএনপি যেটা করতে চাচ্ছে মন খুলে সেটা করতে পারছে না? একটা যেটা মনে হয় যে বিএনপি 19 বছর পরে ক্ষমতায় এসছে, মানে তাদের কাছ থেকে দেশবাসীর যে প্রত্যাশা ছিল যে তারা 2001 থেকে 2006 পর্যন্ত আমরা নানা রকম পরিস্থিতি দেখেছি যেটা মোটেই কাম্য ছিল না, এবং সেই পরিস্থিতিগুলো থেকে মুক্ত হয়ে নতুন করে তারা শুরু করবে গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন সব ক্ষেত্রেই তাদের আমরা ইতিবাচকভাবে দেখতে পাবো। কিন্তু আসলে যেটা হয়েছে যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তো উনি ক্ষমতায় বসার একদিন কি 2 দিনের মাথায়, নির্বাচনের একদিন কি 2 দিনের মাথায় একটা সংবাদ সম্মেলন করেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে এই সরকারের 3টা অগ্রাধিকার থাকবে। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হচ্ছে দ্রব্যমূল্য পরিস্থিতি, আর একটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা। তো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি যে মোটেই পরিস্থিতি ভালো না।
তারপরে আমরা দেখছি যে আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি, আপনার ইনফ্লেশন রেট, আপনার এই ইনফ্লেশন রেট কতটা নিয়ন্ত্রণে আছে। বিশেষ করে আমরা তো বাজারে গিয়ে তো খুব স্বস্তি পাচ্ছি, এবং আপনার জ্বালানির সংকটে যেভাবে প্রায় শত শত কলকারখানা বন্ধ, তাতে করে মানে প্রতিদিন আমাদের বাজারে গিয়ে যে সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে হয়, সেটা এখনই আমরা ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। আরো কিছুদিন পরে কি অবস্থা হবে আমরা বুঝতে পারছি না। এখন এই লন্ডন গ্রুপের মানে পড়াশোনা হয়তো বা ভালো, বা তারা মোটামুটি উচ্চশিক্ষিত, কিন্তু দেশ পরিচালনা কিংবা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের কতটা আছে আমি ঠিক জানি না। কারণ একটা রাষ্ট্র পরিচালনা করা চারটিখানি কথা না, এবং একটা রাষ্ট্র পরিচালনা করতে রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ, তারপরে অভিজ্ঞ লোকজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা কালেকটিভ উইজডম দরকার হয়, এবং কিছু পলিসি দরকার হয়, আবার সেগুলোকে রিভিউ করা দরকার হয়, টাইম টু টাইম সেগুলোকে মানে নতুন পলিসি গ্রহণ করতে হয়, সেটাকে রিভিউ করে আবার সময়ের প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নিতে হয়। তো এইটা চালানো চারটিখানি কথা না। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে ২০-২৫ বছর আগেও বাংলাদেশটাকে চালানো বর্তমান সময়ের চেয়ে বেশ মানে সহজই ছিল। আমার কাছে যেটা মনে হয়, অন্তত ২০০৫-৬-৭ পর্যন্ত বোধহয় আমার মনে হয় যে ২০১৪-১৫-১৬ আর ওই ২০১৮-তে যখন আমরা একটা অনন্য অর্জন করলাম, যে আপনার স্বল্পোন্নত দেশের সারি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রির স্ট্যাটাসটা পেলাম, তারপর থেকে এবং তার আগে পরে থেকে আমাদের যে ব্যবসা বাণিজ্য যেভাবে বেড়েছে, আমাদের বিভিন্ন শিল্প খাতে আমাদের যে উন্নয়ন অগ্রগতি হয়েছে, এবং বৈশ্বিকভাবেও আমাদের উন্নয়নের সম্ভাবনাকে খুব ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন অর্থনীতিবিদেরা। এবং এখন পরিস্থিতি এতটাই জটিল যে বাংলাদেশের মতো একটা দেশ মানে সুষ্ঠুভাবে পরিচালনা করা, স্থিতিশীলতা রক্ষা করা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং সেইটাকে ঠিক রাখার জন্য আপনার যদি সেই একটা নেতৃত্বের সাথে আপনার একটা টিম না থাকে, প্রত্যেকটা জায়গায়, এডুকেশন সেক্টরে, স্বাস্থ্য সেক্টরে, পররাষ্ট্রের ক্ষেত্রে, তারপরে আপনার প্রতিরক্ষার ক্ষেত্রে, এবং বিভিন্ন জায়গাতে, আর জিওপলিটিক্সের যে বিষয়টা সামনে এসছে, তাতে করে তো বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হলে খুবই চৌকস, খুবই মেধাবী, খুবই ফ্লেক্সিবল, খুবই মানে ভারসাম্য রক্ষা করতে পারেন এবং স্ট্র্যাটেজিক এরকম লোকজন, একদল লোকজন যদি রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে তো আমরা প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখছি যে পরিস্থিতি হতাশাব্যঞ্জক, এবং তাতে করে তো আমরা ওই পেছনের দিকেই যাব, আমরা তো আর সামনের দিকে যাওয়ার মানে পথ তো আমরা দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সফলতা কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।